আমি তোমার দ্বিধায় বাঁচি। পর্ব ৪। রেয়াংশ ওপর থেকে দেখতে পায় তার বাবা এবং কাকু সোফায় বসে ব্যবসা সংক্রান্ত কথা বলছে এবং তাদের পাশে বসে সামাইরা মনোযোগ দিয়ে তাদের কথা শুনছে। ঋষি ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে এবং আরুষি তাকে ব্রেকফাস্ট সার্ভ করছে। তার মা এবং কাকিমা বাড়ির মেয়েদের দিয়ে ব্রেকফাস্টের বাকি আইটেমগুলো কিচেন থেকে ডাইনিং টেবিলে আনিয়ে নিচ্ছে। ভিলায় বিভিন্ন কাজের জন্য অনেকগুলো মেড আছে, তবুও বাড়ির কোনো সদস্যই মেয়েদের হাতে রান্না পছন্দ করে না। সেজন্যই দুই কর্ত্রী রান্নার দিকটা সামলায়। রেয়াংশ প্রিন্সকে নিয়ে নিচে নামতেই প্রিন্স তার কোল থেকে নেমে দৌড়ে তার গ্র্যান্ডপাদের কাছে চলে যায়। প্রিন্সকে নিজের কোলে বসিয়ে রণবীর হাসি মুখে বললেন, আরে দাদুভাই, মামুকে ডেকে নিয়ে চলে এসেছ? প্রিন্স মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু আল লেয়ান মামুল লুমে যাব না। আমাকে আল কেউ বলবে না ওই লুমে যেতে। রাজবীর তখন জিজ্ঞাসা দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেন কেন, তুমি মামুর রুমে যাবে না কেন? প্রিন্স ঠোঁটে পাউট করে বলল, লেয়ান মামুল লুমে যেখানেই দেখি সেখানেই কালো আল কালো। কি ভয়ঙ্কর! তুমি জানো লেয়ান মামুল লুমে ভূত থাকে, আমাকে যদি খেয়ে ফেলে? প্রিন্সের এমন কথা শুনে রেয়াংশ ব্যতীত ডাইনিংয়ে থাকা প্রত্যেকেই হেসে উঠল। রেয়াংশ কিছুটা বিরক্ত হয়ে সামাইরার উদ্দেশ্যে বলল, দি ভাই, তোর এই ছোট্ট ইঁদুরকে আমার নামের এমন উদ্ভট প্রনাউন্সিয়েশন করতে মানা কর। কি বাজে লাগছে শুনতে। সামাইরা হাসি থামিয়ে গোমরা মুখ করে বলল, ভাই, এমন করে কেন বলছিস? তুই তো জানিস আমার ছেলেটা কে ল উচ্চারণ করে, তাই বলে তুই ইঁদুর বলবি আমার ছেলেকে? ঋষি ব্রেকফাস্ট করতে করতে উচ্চস্বরে বলল, জানিস তো দিদি ভাই, ওর মতো গোমরা মুখর উপর এই নামটা বেশ মানিয়েছে, ওকে এমন নামেই ডাকা উচিত। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো। হাসতে হাসতে এক পর্যায়ে তার গলায় খাবার আটকে গেল এবং সে কাঁদতে লাগলো। রেয়াংশ ব্যাপারটা খেয়াল করে তৎক্ষণাৎ ঋষির কাছে গিয়ে দুম করে তার পিঠে একটা জোরে কিল বসিয়ে দিল, আর সাথে সাথেই ঋষির কাশি বন্ধ হয়ে গেল। কিলের তীব্রতা কতটা ছিল তা ঋষির কুঁচকে যাওয়া মুখ দেখেই ধারণা করা যায়। অতঃপর একটা বিরক্তিমাখা মুখ নিয়ে রেয়াংশের দিকে তাকিয়ে বলল, তুই কি জানিস যে তুই একটা উজবুক? রেয়াংশ পাশের চেয়ারে বসতে বসতে বলল, উজবুক তো তুমি, কিন্তু আমি শেয়ানা। বলেই ঋষির দিকে তাকিয়ে একবার চোখ মারল সে। ঋষি ক্ষিপ্ত হয়ে পুনামের উদ্দেশ্যে বলল, বড় মাম্মা দেখছ, তোমার ছেলে আমাকে উজবুক বলছে। তখন ঋষির মা ওদের কাছে এসে ঋষিকে বলতে শুরু করলো, তুই তো আমার শান্ত ছেলেটাকে জ্বালাতন করতে শুরু করলি, আর ও বললেই দোষ? ঋষি অবাক হওয়ার ভান করে বলল, কি, ও শান্ত? ও মোটেও শান্ত না মাম্মা। ও যে কি জিনিস, যদি আমি বলতে শুরু করি তাহলে তোমরা সবাই স্ট্যাচু হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ঋষি যখন রেয়াংশের দিকে তাকালো তখন সে দেখল রেয়াংশ তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সকলের অগোচরে ঋষিকে থামার ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা সকলের চোখ এড়ালেও পুনামের চোখ এড়ায়নি। রিত বললেন, কি যা তা বলছিস তুই? ঋষির প্রতিউত্তর করবার আগেই পুনাম বলে উঠলেন, রিত, তুই শুধু শুধু ছেলেটাকে বকছিস। ঋষি তো আর ভুল কিছু বলেনি। রেয়াংশ তো আসলেই সারাক্ষণ মুখ গোমরা করে ঘুরে বেড়ায়। বাদ দে তো ওদের কথা, তুই যা রেডি হয়ে আয়, আমাদের তো আবার এনজিও যেতে দেরি হয়ে যাবে। ওদের খাবার সার্ভ করে আমিও রেডি হতে যাব। এতক্ষণ ওদের ছোটোখাটো ঝগড়া শুনছিল আরুষি এবং জোরপূর্বক ঠোঁটে হাসি চেপে রেখে একবার ঋষির দিকে তো একবার রেয়াংশের দিকে, কখনো আবার রিতের দিকে তাকাচ্ছিল। পুনামের কথা শুনে সে বলল, বড় মাম্মা, তোমরা যাও রেডি হয়ে আসো, আমি আছি তো।
আমি বাকিদের ব্রেকফাস্ট সার্ভ করে দেব। পুনম বললেন, তুই পারবি তো মা? এই শরীরে তোর ধকল নেওয়া উচিত হবে না। তার থেকে বরং আমিই ওদের সার্ভ করে দেব। আরুষি আশ্বাস দিয়ে বলল, আমি পারবো, তুমি চিন্তা করো না। এইটুকু কাজে আবার কিসের ধকল? তোমরা যাও, রেডি হয়ে এসো। এখনও তো ব্রেকফাস্ট করনি, এনজিও যেতে লেট হয়ে যাবে তো। রণবীর ব্রেকফাস্ট টেবিলের দিকে আস্তে আস্তে বললেন, তোমরা তিনজন এই পরিবারের গিন্নি, তোমাদের এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে ভাবার প্রয়োজন নেই। তোমরা শুধু রান্নাটা করে দিও, ওটাই যথেষ্ট। তোমাদের হাতের রান্না না খেলে যে আমাদের মন ভরে না। রাজবীর রণবীরের পাশে এসে দাঁড়িয়ে বললেন, বৌদি, কেউ তো আর বাচ্চা নেই যে নিজের খাবার নিজে নিয়ে খেতে পারবে না। হঠাৎ রাজবীরের প্যান্টে টান পড়ল। তিনি নিচে তাকিয়ে দেখলেন প্রিন্স তার প্যান্ট টেনে ধরে আছে। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই প্রিন্স বলল, কিন্তু আমি তো পালি না নিজের খাবার নিয়ে খেতে, বলেই নিজের ঠোঁটটাকে পাউট করল। আরুষি মৃদু হেসে তার দিকে এগিয়ে গিয়ে তার দুই গাল ধরে আলতো করে চাপ দিয়ে বলল, আমি তো আছি, আমি তোমায় খাবার সার্ভ করে দেব, ঠিক আছে? রণবীর পুনমের উদ্দেশ্যে বললেন, যাও, রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করব। এতগুলো বছর যখন তোমাকে ছাড়া খাইনি, তখন আজও তার ব্যতিক্রম ঘটবে না। এরপর দুই কর্ত্রী নিজেদের রুমের উদ্দেশ্যে রওনা দেন। পিছন থেকে রাজবীর রীতের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আমিও অপেক্ষায় রইলাম কিন্তু। দুই কর্তার রুমই নিচের তলায়, তার সাথে অনেকগুলো গেস্ট রুম, একটা লাইব্রেরি এবং লাইব্রেরির সাথে লাগোয়া একটা অফিস টাইপ রুম আছে, যেখানে দুই কর্তা বাড়িতে থাকাকালীন ব্যবসা সংক্রান্ত আলোচনা করে। এই রুমটা হাইলি সিকিওর, কারণ বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ফাইল এই রুমেই রাখা থাকে। এই রুমটা সম্পর্কে বাড়ির সদস্যরা ছাড়া আর কেউ জানে না, এমনকি ভিলার স্টাফরাও জানে না। যেহেতু এই রুমের একটি মাত্র দরজা এবং লাইব্রেরি রুম থেকেই শুধুমাত্র প্রবেশ করা যায়, তাই লাইব্রেরিতে সার্ভেন্টদের প্রবেশ করা নিষেধ। ফিমেল স্টাফদের থাকার জন্য ভিলার শেষ প্রান্তে কয়েকটা রুম বরাদ্দ করা হয়েছে। মেল স্টাফ এবং বডিগার্ডদের জন্য ভিলার বাইরে থাকার ব্যবস্থা আছে। লাইব্রেরি রুমের দরজা একমাত্র বাড়ির সদস্যদের ফিঙ্গারপ্রিন্টে খোলে এবং সবাই জানে লাইব্রেরি রুমের সেফটির জন্য রুমের ভিতরে এবং বাইরে সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। তবে পরিবারের সদস্যদের সুরক্ষার্থে এবং সকলের প্রাইভেসির কথা মাথায় রেখে পরিবারের সদস্যদের রুম, গেস্ট রুম এবং স্টাফ রুমগুলো বাদে ভিলার প্রতিটি আনাচে কানাচেতে রেয়াঞ্চ হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে, যার কথা শুধুমাত্র রেয়াঞ্চ এবং ঋষির মধ্যেই সীমাবদ্ধ। ওদিকে লাইব্রেরি রুমের হাই সিকিউরিটি দেখে স্টাফদের মধ্যে এই রুম নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। পুনম নিজের রুমের দিকে যেতে যেতে মৃদু হাসলেন। তিনি একজন বুদ্ধিমতী মহিলা, তাই রেয়াঞ্চ এবং ঋষির একে অপরকে করা চোখের ইশারা কেউ দেখতে না পেলেও তার চোখকে ফাঁকি দিতে পারেনি। তিনি বোঝেন তাদের ছেলেমেয়েরা যথেষ্ট বড় হয়েছে, তাই কিছু কথা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকাই শ্রেয়। সেজন্যই পরিস্থিতি সামাল দিতে তিনি এনজিওর বাহানা দিলেন। এতক্ষণ শুনলেন আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 4। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার লেখা পড়তে ইচ্ছুক তাহলে আমার ফেসবুক পেজ থেকে পড়তে পারেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন।